আমি দেখি এইভাবে আমাদের দল যে বিএনপি তার সিদ্ধান্ত হলে আমরা কোনো দলকে অফিসিয়ালি নিষিদ্ধ আইনগতভাবে নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। আইনগতভাবে নিষিদ্ধ দূরের কথা, আওয়ামী লীগকে ফেয়ার ইলেকশনে ছেড়ে দিই আমরা গিয়ে বর্ডারের দ্বারাই আসেন ইলেকশন করে নাই আওয়ামী লীগ। এরা মানুষের প্রতি এত অপরাধ করছে 15 বছরে, যে অপরাধের কারণে এমনিই তারা মাঠে দাঁড়াইতে পারবে না। যে কারণে আমি বলি আওয়ামী লীগ আগামী দিনের 10 বছরের রাজনীতিতে লেখতে 10 বছর লাগবে। এইগুলা বিএনপি দখল করে না, আরেকটি রাজনৈতিক দল আগে থেকে দখল করে বসে আছে। এরা প্ল্যান করে আসছে, ওই যে মিটিকুলাস প্ল্যান, ওই যে ইউনূস সাহেবের প্ল্যান, ওই প্ল্যানের সঙ্গে ওরা ছিল। প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নিবে। এদিকে আবার যদি দেখি এই যে যারা ছাত্ররা অথবা এই যে নতুন রাজনৈতিক দল তারা যেটি গঠন করেছেন সেখানে সার্জিস হাসনাত তারা বলছে যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, আর আওয়ামী লীগের প্রশ্নে সরাসরি না, এমন একটি অবস্থানে তারা আছেন। এই আগামী নির্বাচনে সার্জিস হাসনাত জি তারা তো এই জায়গাতে প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে, তারা নির্বাচনে অংশ নিবেন কি নিবেন না। তো এই যে জায়গাটাতে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়ার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি দেখি এইভাবে আমাদের দল যে বিএনপি তার সিদ্ধান্ত হলে আমরা কোনো দলকে অফিসিয়ালি নিষিদ্ধ আইনগতভাবে নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। আর আমার নিজের কথা হইলো আইনগতভাবে নিষিদ্ধ দূরের কথা, আওয়ামী লীগকে ফেয়ার ইলেকশনে ছেড়ে দিই আমরা গিয়ে বর্ডারের দ্বারাই আসেন ইলেকশন করে নাই আওয়ামী লীগ। সব একদম ফুলের মালা দিয়ে এসে আইনা। আমি ওই দিন বলছি, ওই যে আনিসুল হক আইনমন্ত্রী ছিল, বড় বড় কথা কইতো, ওই আমি সবসময় বলতাম আইলরে ভাই কলির কাল ছাগলে চাটে বাঘের গাল। জীবনে একদিনের জন্য পলিটিক্সের কর নাই, আইনমন্ত্রী হয়ে গেল এবং সব বড় বড় কথা কইতো। আনিসুল হকরে একটা নমিনেশন দেন কসবা এবং আখাউড়া, তার সিট, ঢাকার থেকে ওরে বলেন যে ওখানে যাও, ও আশুগঞ্জের ব্রিজটা বরফের ব্রিজটা পার হওয়ার সাহস পাবে না, কেউ কিছু করতে হইব না তাকে। কারণ এরা মানুষের প্রতি এত অপরাধ করছে 15 বছরে, যে অপরাধের কারণে এমনিই তারা মাঠে দাঁড়াইতে পারবে না। যে কারণে আমি বলি আওয়ামী লীগ আগামী দিনের 10 বছরের রাজনীতিতে লেখতে 10 বছর লাগবে। এই কথাটা আমি বলি, সবসময় বলি। আমি কাউকে আমি সবসময় কে কোন দলের পক্ষে বা বিপক্ষে গেল সেইটা আমি দেখি না। আমি দেখি আমি সত্য কথাটা বলছি কিনা। আমার সত্য কথাটা হইলো আগামী দিনের রাজনীতিতে লেখতে আওয়ামী লীগকে 10 বছর লাগবে ওই দেশে। এই ইলেকশন তো পরের কথা। জি, এরপরে আমি যে বিষয়টি আপনি যেমনটি বলছিলেন যে অনেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের অনেকে বলেন যে এই যে অন্তর্বর্তী সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার আসার পরে তো বিএনপি সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, এরকম একটি কথা আসলে অনেকেই বলেন, সুযোগ সুবিধা নিচ্ছে সবচেয়ে বেশি বিএনপি। এই ব্যাপারটির ব্যাপারে আপনি কি বলবেন এই বিষয়ে? আমি এটা অনির্দিষ্ট প্রশ্ন, কি সুবিধা নিচ্ছে বিএনপি এটা আমাকে বলতে হবে। এটা অনির্দিষ্ট প্রশ্নের তো উত্তর দেওয়া যায় না। কি সুবিধা নিচ্ছে? যে প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিএনপি তাদের পছন্দ মতো লোক বসাতে পারছে, তারপরে আগে যেখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অথবা যারা বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি দুর্নীতি করতো সেই জায়গাগুলো নাকি বলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সেগুলো দখল করে নিচ্ছে, এই বিষয়গুলো। আমি আপনাকে একটা কথা বলি, সবটা অস্বীকার করার মতো না, কিন্তু মূল যে ব্যাপারগুলো এইগুলা বিএনপি দখল করে না, আরেকটি রাজনৈতিক দল আগের থেকে দখল করে বসে আছে। এরা প্ল্যান করে আসছে, ওই যে মিটিকুলাস প্ল্যান, ওই যে ইউনূস সাহেবের প্ল্যান, ওই প্ল্যানের সঙ্গে ওরা ছিল, যাদের নামটা ওয়াকারুজ্জামান সাহেব 1 নম্বরে বলছে। জামাত, এই দেশ জামাত দখল করে সমস্ত ইনস্টিটিউশন। যেটা বিএনপি যদি একটা ডুবা দখল করে থাকে বা একটা পুকুর দখল করে থাকে, তাহলে জামাত দখল করছে ব্যাংক, প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক যত দখলই, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে দৈরা রাজশাহী ইউনিভার্সিটির ভাইস সব হলো জামাত দখল করে বসেছে। চিফ সেক্রেটারি, প্রধান সেক্রেটারি, অমুক তমুক এলাকার সমস্ত কিছু। আমি আপনাকে কি বলবো, কয়েকদিন আগে দিরাই নামক একটা উপজেলা আছে যেখানে সুরঞ্জিত বাবু এমপি ছিল, নামটা জানেন তো, বিখ্যাত জায়গা দিরাই। 10টা বিল লুট হয়েছে। ওখানে কত মাছ হয় জানেন তো? একটা বিলে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার মাছ থাকে। এটা লুট করে ফেলছে। কথাটা বুঝছেন না? লুট করে ফেলছে। কারা? কেউ এদেরকে চিনে না। একটা মবের পিছনে কারা আছে
এখন বাড়িতেছে আমার কাছে আজকে কালকে পরশু আমার কাছে যে খবর আসছে, ওই কালো শক্তি আছে যাদের লোক বসে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের লোক বসে আছে, এদের বিরুদ্ধে কিছু করার নাই। এরা কিন্তু 20 কোটি টাকার বিল লুটে ফেলছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, আমি যতটুকু শুনছি আমি রং হইতে পারি, কিন্তু আমি রং হব না। এই যে মব মানুষের বাড়ি লুট করে রাত্রে 3টার সময় গিয়ে গুলশানে গিয়ে ঢুকা কয় তোর বাড়িতে বোধহয় ফেসিস্ট লুকায় আছে, কইয়া যে 4 কোটি টাকার স্বর্ণ লুট করে ফেলে, টাকা লুট করে ফেলে, নারীদেরকে করে, বেইজ্জত করে, শ্লীলতাহানি করে, যারা করে, এই যে মবের দল, এই মবের দলের পিছনে কারা আছে, কাদের শক্তি? আমি তো দেখি বিএনপির কি শক্তি। আমি তো সবসময় একটা কথা বলি, হ্যাঁ বিএনপি কর্মীরা যে কিছু চাঁদাবাজি করে, দান্দাবাজি করে না তা না। বিএনপির একটা কর্মী 5 বছর জেল খাইতে বাড়িছে, গায়ে একটা শার্ট নাই, স্ত্রীর পরনে একটা সুন্দর কাপড় নাই, বাচ্চা না খায়া থাকে, মা অসুস্থ, সেই ছেলেটা যদি কোনো কারণে এক দোকানদারের কাছে গিয়ে বলে ভাই আমার 10,000 টাকা দিত, আমি আমার মার চিকিৎসা করবো, একটু খাওয়া দাওয়া করবো, এটা তার যত বড় অপরাধ। ওই রাজশাহীতে গেছিলাম, আমাকে বলছে এইখানে একটা দল হাজার হাজার কোটি টাকার সম্পদ দখল করে বসে আছে, কেউ তো কথা বলেন না। আমি কি কথাটা আপনাকে বুঝাতে পারছি? কাজে বিএনপির একদম অপরাধ নাই, কর্মীরা করতে পারে। আর ওই যে সব পাইতেছে, আচ্ছা এই দেশে দল কোনটা বড়? আওয়ামী লীগ ছিল, এখন বাদ দেন, মাইনাস করেন আওয়ামী লীগ, এরপরে বিএনপি। অবশ্যই বিএনপি আপনি স্বীকার করেন। তাইলে যেখানে একটা থানাতে 10টা ইউনিয়নে যদি সরকার 10টা লাইসেন্স দেয়, কথাটা খুব লিগেলিও, যদি 10টা লিগেলি ধরলাম 10টা লাইসেন্স দেয়, আওয়ামী লীগ তো সব পলাইছে, এনে রইল বিএনপি, ইউনিয়নে বিএনপি, ওয়ার্ডে বিএনপি, পাড়ায় বিএনপি, বিএনপি তো বিএনপি সব জায়গাতে। মাঝে মধ্যে ইনস্টিটিউশনে আছে জামাত, 2-4 জন লোক পাওয়া যায়, হে এরা জামাত, আমাদের খুব ভালো মানুষ, তাদেরও কিছু আছে মাদ্রাসা কেন্দ্রিক বা এই কেন্দ্রিক, কৌমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু লোকজন পাওয়া যায় জামাত। আর কোন দল আমাকে নাম বলেন আপনি। কাজে 10টা লাইসেন্স যখন এলাকাতে যাবে, বিএনপির যে ব্যাপ্তি আছে, বিএনপি না নিতে চাইলে তো তাদের কাছে 8টা চলে যাবে, ছেলেদের কাছে যাবে, হ্যাঁ ছেলেদের কাছেও যাবে, এখন যাইতেছে কিভাবে? ছেলেদের কাছে যায়, এইখান থেকে তারাও করে, রেফার করে, ওই আমার খালেজুরি থানাতে কিন্তু আমার 1-2 সমন্বয়ক আছে, এদের কথা শুনতে হবে, তা না হলে কিন্তু রাখবো না, কবে বদলি হইবেন, টিহেরটা লই এলান। কয়া দেখা যেত একজন সমন্বয়কে, কে সমন্বয়ক কেউ চিনে না, কি নাম তার, সুরুক, কি করতো সে, কি করতো জানি না, উনি সমন্বয়ক হয়ে আইছে, তার একটা কাম দেওয়ান লাগবে, এলো সরকারি ভাগ। কিন্তু এদের কোনো রাজনৈতিক কোনো অবস্থান এলাকাতে নাই, কারো নাই, জানি না আগামী দিনে হবে কিনা, তো এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক অবস্থান নাই। রাজনৈতিক অবস্থান আছে, আওয়ামী লীগ পালাইছে, এখন বিএনপির, জামাত অনেক জায়গাতে আছে, ভালোই আছে, আর তেমন কোনো নির্দিষ্ট কিছু জায়গাতে ছোট ছোট কিছু। আর নতুন রাজনৈতিক দল যারা আসছে তাদের তেমন কোনো সম্ভাবনা আপনি দেখছেন না ভোটের মাঠে? ভোটের মাঠে যদি সরকার তাদেরকে হুন্ডা গুন্ডা এবং ডান্ডা এবং টাকা, সেই টাকার কোনো সীমা নাই। আমি তো দেখি, ইউটিউবে দেখি, বিশ্বাস করি না, শুনলে পরে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাবো। এটা কি গো, এত টাকাই দিয়ে দিচ্ছে একটা প্রতিষ্ঠান, যারা শেখ হাসিনার সময় বলছে জীবনে তো আপনার সাথে আসি, মরণেও আপনার সাথে থাকবো, যারা বলছে তারা নাকি মানে কত শত কোটি টাকা দিয়ে দেয় কাদেরকে, দেখি আমরা, শুনি কত শত কোটি টাকা দিয়ে দেয়, এদের বাঁচতে হবে। কারণ এরা তো একটা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিয়ে গেছে। আমার কথাটা কি বুঝছেন? 36,000 কোটি, এর মধ্যে 1,000 কোটি টাকা দিয়ে দিলি কি হইব বাঁচার জন্য, আরো পরে এদেরকে দিয়ে আরো তারা 10,000 কোটি টাকা এখনই আবার লাভ করবে, বেনিফিট করবে, প্রফিট করবে। কাজে টাকা যেখানে আছে, কালো টাকা যেখানে আছে, কালো টাকার যেখানে লুটেরারা আছে, সেই লুটেরারা এখন তো এই সরকারকে সহযোগিতা করতেছে। কাজে এই সরকারের পক্ষপটে বসে আমাদের সন্তানেরা যে দলটা করতেছে, তাদের তো টাকা পয়সার অভাব আছে বলে আমি মনে করি না। থাকলে তো আর শেরাটনে ইফতার পার্টি, ইন্টারকন্টিনেন্ট ইফতার পার্টি করত।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।